আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে দারুণ চকচকে একটি সড়ক। নতুন এই সড়কটি এই ঈদ উল ফিতরে সাধারণ মানুষের ব্যবহারের জন্য 10 দিনের জন্য টোল ফ্রি উন্মুক্ত করে দেওয়া হয়। এবং এই যে আমরা এই সড়কে প্রবেশ করছি পূর্বাচলের দিক থেকে, যদিও এখানে টোল প্লাজা তৈরি হয়নি, কিন্তু ভোগড়া বাইপাস এলাকায় টোল প্লাজা তৈরি হয়েছে এবং আমরা পূর্বাচল থেকে ভোগড়ার দিকে যাচ্ছি। যেতে যেতে এই সড়কের সৌন্দর্য দেখাবো এবং নতুন এই যে সড়ক, সেই সড়কের প্রকল্পটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। এবং এই যে নতুন যে এক্সপ্রেসওয়েটি হচ্ছে তার যেই অংশটি 18 কিলোমিটার খুলে দেওয়া হয়েছে টোল ফ্রি, সেই অংশটিতে যে দারুণ একটি সৌন্দর্য তৈরি হয়েছে, দারুণ একটি সুযোগ তৈরি হচ্ছে, একটি বিকল্প সড়ক তৈরি হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে এই কথা বলবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো যেটি বলছিলাম, আমরা পূর্বাচলের দিক থেকে প্রবেশ করেছি এক্সপ্রেসওয়েতে এবং আমরা ধীরে ধীরে এই যে এক্সপ্রেসওয়ে প্রস্তুত হয়েছে, যদিও এটি একেবারে পরিপূর্ণভাবে প্রস্তুত হয়নি, কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি নতুন এই কানেক্টিভিটি সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য। প্রকল্পটি সম্পর্কে বলে নেই। প্রকল্পটি হচ্ছে যেটি ভোগড়া বাইপাস গাজীপুরের, সেই ভোগড়া বাইপাস থেকে মদনপুর পর্যন্ত, নারায়ণগঞ্জের সেই মদনপুর পর্যন্ত 48 কিলোমিটার এক্সপ্রেসওয়ে, এটিকে বলা হচ্ছে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে। এবং এটি হচ্ছে প্রবেশ নিয়ন্ত্রিত এক্সপ্রেসওয়ে বলা হচ্ছে এবং এটি টোলের মাধ্যমেই চলাচল করা হবে। 3,500 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প এবং সেই প্রকল্পটির 18 কিলোমিটার অংশ কমপ্লিট হওয়ার পরে এটি ঈদের আগে পরে 10 দিন ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং এটি দিয়ে টুকটাক গাড়ি চলাচল করছে। যদিও আমি যখন এই ভিডিওটি ধারণ করছি তখন যেহেতু ঈদের ছুটি চলছিল, ফলে গাড়ির সংখ্যা কম ছিল, কিন্তু এটি ঈদের আগে কিন্তু বেশ দারুণ ব্যবহার করেছেন সাধারণ যারা চালক, যারা যাত্রী তারা, এবং ঈদের পরেও নিশ্চয়ই যখন মানুষ আবার ঢাকায় ফিরতে শুরু করবে তখন এই সুবিধাটা তারা নিতে পারবেন। তো এই প্রকল্পটি সম্পর্কে যেটি বলছিলাম, যে এটি হচ্ছে মূল উদ্দেশ্য ছিল এই প্রকল্পের ঢাকা শহরে যে ভারী যানবাহনগুলো, বিশেষ করে আপনারা জানেন যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গাজীপুর, সাভার, বাইপাইল, নবীনগর, এই যে এলাকা, এই এলাকা থেকে অনেক ভারী যানবাহন কিন্তু ঢাকা হয়ে তারপরে চট্টগ্রাম অভিমুখে বা সিলেট অভিমুখে যায়। ফলে ঢাকা শহরে রাতের বেলায় বা দিনের বেলায় ভারী যানবাহনের একটা বড় চাপ থাকে। কিন্তু এই যে আমরা যেই সড়কটি দেখছি, এখানে কিন্তু আগে থেকেই একটা সড়ক ছিল যেটিকে ঢাকার বাইপাস সড়ক বলা হতো। অর্থাৎ এই যে আপনার গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে এই কালীগঞ্জ হয়ে তারপরে পূর্বাচল হয়ে যেই সেতু, কাঞ্চন সেতু, তারপরে ভুলতা, এই যে অংশটা, সেই অংশটা কিন্তু একটা বাইপাস ছিল। সেটি দিয়ে আগে ট্রাক চলাচল করতো রাতের বেলায়, দিনের বেলায় কিন্তু কন্টিনিউ জ্যাম লেগে থাকতো, গাড়ির সংখ্যা অনেক বেশি ছিল। তো এই ভারী যানবাহনগুলো অনেকেই বাধ্য হয়ে ঢাকা শহরে ঢুকতো, যানজট আরও বাড়তো। এ কারণে এই যানজট কমাতে ভারী যানবাহনগুলোকে বিকল্প পথ দেওয়ার জন্য কিন্তু এই এক্সপ্রেসওয়ে প্রকল্পটি নেওয়া হয়। শুরুতে প্রকল্পটি বলা হচ্ছিল যে একটা উড়াল সড়ক করে দেওয়া হবে, পুরো 48 কিলোমিটার জুড়ে একটা উড়াল সড়ক করে দেওয়া হবে। এটি ছিল 2012 সালে সরকারের ভাবনা এবং সে সময় 2,800 কোটি টাকা ব্যয়ে ওই উড়াল সড়কটি করার পরিকল্পনা সরকার নিয়েছিল। কিন্তু তখন এটি দেখা গেল যে দুটি মন্ত্রণালয়ের সাথে জটিলতা হয় প্রকল্প নিয়ে। এই জটিলতা তৈরি হওয়ার ফলে সেই উড়াল সড়ক থেকে তারা সরে এসে 2018 সালের 6 ডিসেম্বর এই যে সড়কটি, সেটিকে একটি এক্সপ্রেসওয়েতে উন্নয়নের জন্য তারা কাজ করে। সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ, শামীম এন্টারপ্রাইজ এবং ইউডিসি কনস্ট্রাকশন লিমিটেডের সাথে একটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর হয় এবং তখন এই যে প্রকল্প, সেই প্রকল্পটির ব্যয় 3,500 কোটি টাকা ধরা হয় এবং এটিকে একটি এক্সপ্রেসওয়ে হিসাবে নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। এবং তারপর থেকে 2021 সালে এটির জমি অধিগ্রহণের কাজ শেষ হয় এবং এটির নির্মাণ কাজ ধীরে ধীরে শুরু হয়। এবং যদিও প্রকল্পটি প্রথমে 2020 সালের মধ্যে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছিল, কিন্তু এই যে উড়াল সড়ক থেকে আবার এক্সপ্রেসওয়েতে টার্ন করার ফলে এটি সেই সময় আর হলো না। তারপরে এটি আবার নতুন করে পরিকল্পনা করে সেই বাস্তবায়নের কাজটি
শুরু হলো এবং এটি এখন যে প্রকল্প যেই সময়সীমা প্রাক্কলন আছে সেটি হলো 2025 সালের ডিসেম্বরের মধ্যে এটি সম্পন্ন হবে। তো এটি যে সম্পন্ন হলে কি সুবিধা পাওয়া যাবে এটি আমরা এই ঈদের আগে এটি দেখেছি। আপনারা দেখছেন যে এই সড়কটিতে একেবারে টানা আমরা চলে যাচ্ছি গাড়ি ধরে, এখানে একেবারে এক্সপ্রেসওয়ে, এটি 4 লেন, দুই দিকে 4 লেন এক্সপ্রেসওয়ে। এখানে এই সড়কের প্রকল্প এলাকায় 40টা আন্ডারপাস হবে, 3টা বড় ব্রিজ আছে, একটা ফ্লাইওভার হবে, একটা ইন্টারসেকশন হবে। তো সব মিলিয়ে এটি কিন্তু একটা অন্যরকম গতি দিবে। যেই 48 কিলোমিটার সড়ক অর্থাৎ গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে কালীগঞ্জ, ভুলতা, রূপগঞ্জ এগুলো হয়ে যেখানে মদনপুর যেতে সময় লাগে, এখন যদি আগের অবস্থা ধরি প্রায় 3-4 ঘন্টা, সেই সময়টা হয়তো 45 মিনিট 1 ঘন্টায় গাড়ি চালকরা চলে যাবেন। তাতে কি পরিমাণ অর্থের সাশ্রয় হবে, কি পরিমাণ তেল খরচ কমবে, কি পরিমাণ সময় বাঁচবে, এবং গাড়ি যেগুলো মালবাহী বা যাত্রীবাহী যাই বলি এগুলো একটার জায়গায় কিন্তু 2টা ট্রিপ দিতে পারবে। ফলে এই যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আমরা যেটিকে বলছি, একদিকে নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে, আরেকদিকে নরসিংদী ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে, আরেকদিকে এই পার থেকে যদি ধরি গাজীপুর, সাভার বা ঢাকা, এই যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলোতে যে মালামাল পরিবহনের জন্য যে বিশাল একটা কর্মযজ্ঞ, সেটি কিন্তু এর মধ্য দিয়ে অনেকটা গতি পাবে। আর যাত্রীবাহী পরিবহন যেগুলো এখন এই সড়ক ব্যবহার করতে চাইবে তাদের জন্য গাজীপুর থেকে নারায়ণগঞ্জ বলেন বা নরসিংদী বলেন, ঢাকা সিলেট মহাসড়ক বলেন, সেগুলো কিন্তু অনেক সহজ হয়ে যাবে। আরেকটা সহজ হবে যে উত্তরবঙ্গ থেকে অসংখ্য গাড়ি যেগুলো ঢাকা শহরের ভেতর দিয়ে নারায়ণগঞ্জ বলেন বা যাত্রাবাড়ি হয়ে সেটি চিটংয়ের দিকেও যায়, সিলেট দিকেও যায়। তো সেগুলো কিন্তু আর এখন প্রয়োজন হবে না, সরাসরি তারা গিয়ে ভুলতায় উঠতে পারবেন, নারায়ণগঞ্জে উঠতে পারবেন, সেটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও যেমন চলে যেতে পারবেন, আবার ঢাকা সিলেট মহাসড়ক ধরেও তারা কিন্তু অনায়াসে চলে যেতে পারবেন। ফলে এটি একটা খুব বড় বিকল্প তৈরি হলো। যদিও মাত্র 18 কিলোমিটার অংশ এখন শেষ হয়েছে, এটি 2025 সালের মধ্যে এই কাজটা হয়তো শেষ হবে না। আমি প্রকল্প যা দেখেছি, যতটুকু ঘুরেছি, এটি আরও সময় বাড়বে, এটি নিয়ে কোনো সন্দেহ নেই। তারপরে সময় বাড়লেও যদি কাজটা পরিপূর্ণভাবে সম্পন্ন হয়ে যায় তখন কিন্তু এই একটা বিরাট সুবিধা পাবে। সেটি আমাদের পণ্য পরিবহন যেমন সুবিধা পাবে, আমাদের যাত্রী পরিবহনও সুবিধা পাবে। তো বাংলাদেশে এখন যদি আমি ঢাকার কথা চিন্তা করি, বিগত সরকারের আমলে 2টি প্রকল্প নেওয়া হয়েছিল ঢাকার উপর চাপ কমাতে। যেই 2টি প্রকল্পই কিন্তু আমার কাছে মনে হয়েছে শেষ হওয়ার পরে খুবই কার্যকর ভূমিকা নিবে এবং ঢাকার উপর চাপটা অনেক কমে যাবে যখন এই যে বাইপাস এক্সপ্রেসওয়েটি যখন পরিপূর্ণভাবে 48 কিলোমিটার সম্পন্ন হয়ে যাবে। এইটা একটা বড় লিঙ্কিং রোড হবে, বিকল্প রোড। আরেকটা হবে ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ে, যখন বর্তমান ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে যুক্ত হবে বিমানবন্দরে গিয়ে, এটিও 2026 সালে শেষ হয়ে যাওয়ার কথা। তখন কিন্তু আবার বাইপাইল থেকে একেবারে যে নবীনগর বাইপাইল থেকে আশুলিয়া হয়ে কামারপাড়া হয়ে কিন্তু এয়ারপোর্টে চলে আসতেছে আরেকটা ফ্লাইওভার, যেটি বর্তমান ফ্লাইওভারের সাথে যুক্ত হবে এবং এই ফ্লাইওভার ধরে টানা কিন্তু একেবারে ঢাকা চট্টগ্রাম রোডের কুতুবখালী পর্যন্ত চলে যাবে গাড়িগুলো মাত্র 47-48 মিনিটে। তাহলে এই 2টা বড় এক্সপ্রেসওয়ে, একটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, একটা বাইপাস এক্সপ্রেসওয়ে, এই 2টা যখন হয়ে যাবে তখন ঢাকার উপরে বড় গাড়ির চাপ, দূরপাল্লার যাত্রীবাহী গাড়ির চাপ, সেটি কিন্তু অনেক কমে যাবে এবং ঢাকা অনেকটা রিলিজ পাবে। আমার মনে হয় যে বিগত সরকার এই যে 2টি প্রকল্প নিয়েছিল, প্রকল্প 2টি খুবই কার্যকর। 2টি প্রকল্পের সাথে চীন যুক্ত এবং চীনের কারিগরি ও প্রযুক্তি সহায়তায় এগুলো হচ্ছে এবং বিশেষ ধরনের নির্মাণ শৈলী এখানে ব্যবহার করা হচ্ছে। ফলে এই কাজগুলো যখন হয়ে যাবে তখন আমার মনে হয় যে যদিও কাজের অনেকটা হয়ে গেছে, এই যেই প্রকল্পটি বলছি যে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে, এটির 65% কাজ এর মধ্যে শেষ হয়ে গেছে 2021 সালে শুরু হয়ে। আবার ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেটি 2022 সালে শুরু হয়েছিল, সেটিও কিন্তু প্রায় 60% উপরে কাজ শেষ হয়ে গেছে। ফলে এগুলো যখন এই 2026-27-এর মধ্যে যখন পরিপূর্ণ রূপ পেয়ে যাবে তখন আমার মনে হয় যে ঢাকাও একটা নতুন রূপ পাবে, নতুন একটা গতি পাবে এবং ঢাকার উপরে যে গাড়ির চাপ, পরিবেশের উপরে যে বড় ধরনের চাপ, সেটি থেকে অনেকটা মুক্ত হবে। আমাদের বাণিজ্যিক ক্ষেত্রে এটি অনেক বেশি ভূমিকা রাখবে এবং আমাদের অর্থনৈতিক উন্নয়নে, আমাদের জিডিপিতে এটি অনেক বেশি
কার্যকর হবে এবং এই যে উন্নয়ন গত এক দেড় দশক ধরে হয়েছে সেটির সুফল অবশ্যই মানুষ পেতে শুরু করবে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।